নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প পদ্মবুড়ির রোজ নামচা। তাহলে শুনতে থাকুন গল্প পদ্মবুড়ির রোজ নামচা। গাজনপুরের পদ্মবুড়ি এবার যেন কিভাবে জেনে ফেলেছিল আকাশমাটির গোপন খবর। জেনেছিল নাকি সে এই ধরিত্রীটারই গন্ধ পাচ্ছে আজকাল। কে জানে, কে আর তেমন খোঁজ রাখে তার। একা বুড়ি একলা মনেই থাকে দিনভর। কবেকার সেই আদ্যিকালের শরীর, বয়সের কোনো মাপজোকি নেই তার। 70, 80, 90 কি 100 হতে পারে, কিংবা তারও বেশি। গাজনপুর আসার পথে বুড়ো মাঠের মাঝ বরাবর দাঁড়িয়ে যে প্রাচীন বটগাছটা, বুড়ি বুঝি তারও আগের কালের। চোখের জ্যোতি ক্ষীণ হতে হতে ক্ষীণতর, দাঁড়া গেছে, কোমর অবশ, কান দুখানাও বুজে এসেছে প্রায়। আছে শুধু এক যবতী কণ্ঠ, তাই কাঁপিয়ে দিনরাত বিনবিন করে চলেছে পদ্মবুড়ি। 3 মাথা এক করে কখনো বা বসে আছে মাটির দাওয়ায়, কখনো বা ডেলা মতন শরীরখানা আঙিনার কোলে। রাংচিতার বেড়ার ধারে সারা সকালটা বসে বসে মানুষের ছায়া খোঁজে বুড়ি। কে যাস রে, হরির বেটা নিকি? হ্যাঁ রে, কি ধান এবার রুইলি বাপ? রূপসাল। কখনো ডাকে, বৃন্দাবনের বউ নিকিল? তোর মেয়ে যেন ছেলে বিয়েতে কবে আসছে এখানে? একজন সাড়া করে তো 10 জন পাশ কাটিয়ে যায়। 7 কেলে বয়রা বুড়ির সঙ্গে অহেতুক বকে মরার সময় কোথায় মানুষের? বুড়ি শেষে একা একাই প্রলাপ বকতে শুরু করে দোরগোড়ার কাঁঠাল গাছটার সঙ্গে। গরু ছাগল সামনে এলে ফিক ফিক হেসে গল্প জমায়। বলি, ও ছাগলি, কার খেতে অমন ডগডগে পালং পেলি রে? চিব, ভালো করে চিব। বকুম বকুম আর বকুম বকুম, বসে বসে শুধুই কথার চরকা কেটে চলা। তারপর কথায় কথায় বেলা বাড়লে বাবলা ডালের লাঠিখানায় ভর দিয়ে বুড়ি কষ্টে সৃষ্টে উঠে দাঁড়ায়। ঠুকুর ঠুকুর নাতবৌদের উঠোনে গিয়ে গন্ধ খোঁজে, গরম ভাতের গন্ধ। লোভী কাকের মতো উঁকি দেয় ঘরের ভেতর। তোষামোদের গলায় বড় নাতবউকে ডাকে, ও রাঙা বউ, কাশিটা তোর একটু নরম হলো? কোনো দিন গলায় নির্ভেজাল উৎকণ্ঠা, তোর কচিটার জ্বর নাকি আর নামে না? ও রাঙা বউ, ওষুধপালা করেছিস কিছু? সোহাগবালা ভেতর থেকে ঝনঝনিয়ে ওঠে, তার খোঁজে তোর কি দরকার? ফের বুঝি এ ঘরে বিষ নজর ঢালতে এসেছিস? পদ্মবুড়ি ঝামটাটুকু বোঝে, কথা কটা শুনতে পায় না। 2 হাতে লাঠি চেপে পেঁপে তলায় উবু হয়ে বসে, ঘোলা চোখে পিট পিট তাকায়। রেগে যাস কেন? ছেলেপুলের ব্যারামে মাথা ঠান্ডা রাখতে হয়। এই বেলা তুলসী পাতা কখান ছেঁচে আদা দিয়ে খাইয়ে দে দিকিন। তুলসী গঙ্গা জল তোর মুখে পড়ুক, ডাইনি রাক্ষসী বুড়ি, খবরটা যদি কুচা ফেলিস আর। দুনিয়া শুদ্ধ মানুষ খেয়েও আশ মেটেনি না, মরণ খাকি জমের অরুচি। সোহাগবেলার চিৎকার শব্দ হয়ে টুকরো টুকরো কানে ঢোকে যেন। পদ্মবুড়ি বোঝে আজ এখানে বিশেষ সুবিধে হবে না। রাঙা বউয়ের মেজাজ আজ তাতল আঁচ। তবু বসে থাকে কিছুক্ষণ। গত সনের আগের সনে বড় নাতিটা হঠাৎ একদিন ধরফরিয়ে মরে গেল। সেই থেকে রাঙা বউ এমন পাগলপাড়া। পদ্মবুড়ি নাকি গিলে নিয়েছে বড় নাতিকে। তা বলুক, যা মন বলে, পদ্ম তাকে মাপ করে দেয়। কচি বয়সের বিধবার রাগ গায়ে মাখতে নেই। সাপ দিক, গাল পাড়ুক,
মাঝে সাঝে তবু দুটো ভাত পান্তা তাকে দেয়ও বটে রাঙা বউ। ভাবতে গিয়ে সোহাগবালার দুঃখে হৃদয় কাঁদে। শক্তিমানটা তারও কি কম আদরের ছিল? ছেলের ঘরের প্রথম নাতি বলে কথা, যেমন তার নাম তেমনি রূপের জুলুস। এই সাজোয়ান চেহারা, এতখানি বুকের পাটা, ঠাকমা বলে সামনে এসে দাঁড়ালে আর একটা কার শরীর যেন মনে পড়ে যেত। কাকে যে মনে পড়ত? ছেলে না ছেলের বাপ? পুরনো মুখগুলো ঠিক ঠিক আর মনে পড়ে না এখন। পদ্মবুড়ি ময়লা ছেঁড়া কানি মতন আঁচলখানা তুলে চোখের পেঁচুটি আর কষ মোছে। সোহাগবালা দাব দাব ঘরে ঢুকে যায়। আরও খানিক বসে থেকে পদ্মবুড়ি ওঠে। এবার সেজোর দৌড়ে যাওয়ার পালা। ও সত্য, সত্য, ঘরে আছিস নাকি? বার কয়েক ডাকার পর হেঁসেল ঘর থেকে সত্যবানের ডাগর মেয়ে সুন্দরী ভারী তাচ্ছিলের জবাব দেয়, বাবা ঘরে নেই, বাঁধের কাজে গেছে। কেন, তার সঙ্গে কি দরকার? বুড়ি শুনতে পায় না, ফের গলা কাঁপায়, ও বৌমা, ও সত্য, গেলি কোথায় সব? দূরে আঁচলে হলুদ হাত মুছতে মুছতে বেরিয়ে আসে সুন্দরী। হলোটা কি? অত চিল্লাও কেন? তোর মা বাপ ঘরে নেই? কেন, কি চাই তোমার? উঠোনটাতে পা দিয়েই গন্ধ পেয়ে গেছে পদ্মবুড়ি। কান যাক, চোখ যাক, নাকটা এখনো ভালোই আছে, বরং দিন দিন সরেস হচ্ছে আরও। সেই নাকে ঠিকই ঝাঁপ কেটেছে সত্যবানের ঘরে সেদ্ধ চাল ফোটার গন্ধ। মরে যাই, কি মধুর ঘ্রাণ! মুখের লালা টপাটপ গিলে নেয় পদ্মবুড়ি। চাইবে কি চাইবে না ভাবতে সময় নেয় দুদণ্ড। না পাওয়ার সম্ভাবনাই বেশি, তবু বলে ফেলে, তোদের ঘরে বুঝি এত বেলায় ভাত নামলো? সুন্দরী মাচা থেকে কুমড়ো ফুল ছিঁড়ছে। পদ্মবুড়ির ফোগলা গালে হাসি ছড়ায়। ফুল ছিঁড়িস কেন, ভাজবি বুঝি? ভাজি না ভাজি তোমার কি? এক মুঠ ভাতের সঙ্গে দুটো গরম ভাজা যদি দিস। বড় নোলা যে। সুন্দরী অবিকল তার মায়ের গলায় কথা বলে। কেন, তোমার পিড়িতে ছোট নাতি খেতে দেয়নি? দিয়েছিল। হাতের কাঠি কাঠি 5টা আঙুল জড়ো করে দেখায় পদ্ম। পান্তা, এই এতটুকুন, তাতে মোটে পেট ভরেনি রে মা। ভরবে কি করে? পেট তো তোমার পেট নয়, জ্বালা। সুন্দরী দাওয়ায় ঝোলানো দড়ির দোলনা থেকে কাঁথা শুদ্ধ ছোট ভাইটাকে কোলে তুলে নেয়, ঘুরিয়ে শোয়ায়। তারপর পদ্মবুড়ির পাশ দিয়ে বেড়ার ধারে এসে গলা চড়ায়, ও নুরো, ও হেরো, সাবিত্রীর রে, ভাত খাবি আয়। পদ্মবুড়ির ছানি চোখে ভাতের লোভ ক্রমশ হলুদ বরণ ধারণ করতে থাকে। ভাই বোনদের খেতে ডাকছিস বুঝি? আহা, বাচ্চাদের খাওয়া হয়নি এখনো? তবে আমি একটু বসি। না না, যাও তো এখন, ভাগো এখান থেকে। মা গেছে শেতলা মন্দিরে পুজো দিতে, এসে পড়ল বলে। সেদিনের মতো আবার এমন ঝাঁটার তাড়া দেবে না। সুন্দরী এত কাছে দাঁড়িয়ে কথা বলে যে শুনতে কষ্ট হয় না পদ্মবুড়ির। কষ্ট আসে অন্যত্র, দলা বেঁধে গলার কাছে। তারা খাওয়া ল্যাংচা কুকুরের মতো বাইরে ছিটকে আসে, বিড়বিড় করে কি যেন বকে খানিক। তারপর কাশবন মুন্ডুখানা প্রায় মাটিতে ঝুলিয়ে বেড়ার গা বেয়ে হাঁটে। হাঁটতে হাঁটতে পেছন দিকের পুকুর ধারে চলে আসে। শ্যাওলা আর কচুরিপানায় পুকুরটার জল 12 মাসই গাঢ় সবুজ। আশপাশে তেলাকুচা, বাসক পাতার জঙ্গল।
শুশুনি হেলেঞ্চা কাঁটানোটেও হামা টেনেছে কোথাও। পুকুর পেরিয়ে পদ্মবুড়ি আরও কিছু দূরের শিরীষ গাছটার নিচে এসে দাঁড়ায়। এখান থেকে বহু দূর অবধি দেখা যায় উদাস ধানভূমি। বুক থেকে অভিমান ঠোঁটে এসে রাগ হয়ে যায়। ঝুলন্ত চামড়া কাঁপিয়ে শিরা উপশিরারা দপদপ করে। রাগ যত বাড়ে পেটের ভেতর নাড়ি ভুঁড়িগুলো তত লাফালাফি করে। ছোট নাতিটা আজকাল বড়ই কম খোরাকি দেয়। নিষ্ফল রাগে বুনো ঘাসে লাঠি আছড়ায় বুড়ি। সাপমন্নি করে ধানভূমিকে। মর মর, মরে যা, সব শুকিয়ে মর। বাতাসে থুতু ছিটিয়ে ধুলোর সঙ্গে ঝগড়া করে। শেষে কোমর যখন টাটিয়ে আসে, শিরদাঁড়ায় যন্ত্রণা নামে, তখন ধুলোমাটিতে থেবড়ে বসে। ভর দুপুরে খুন খুন সুর তুলে কেঁদে যায়। আমারে কেউ দুগাল ভাত দেয় না গো, ওগো আমারে কেউ ভাত দেয় না। এরকমই চলে প্রায় দিন। এরকমই খোলা রোদে রোজ কেঁদে চলে পদ্মবুড়ি। কেঁদে কেঁদে নালিশ জানায় ধরিত্রীকে। কোনো দিন কোনো দয়ালু পড়শি ডেকে দুমুঠো ভাত দেয়ও বা। নরম মনের নাতিপুতিও কেউ ঘরে দিয়ে আসে, নইলে বুড়ি অমনি পড়ে থাকে আকাশের তলায়। কাঁদতে কাঁদতে একসময় ঝিমিয়ে পড়ে। কালো কুলো পোঁটলা মতন দেহটাকে তখন দেখায় ঠিক মাটির ঢিবির মতো। তবে বুঝি এভাবেই মাটি হতে হতে একদিন মাটির ঘ্রাণ পেয়ে যায় পদ্মবুড়ি। আকাশের মতলব জেনে যায়, বাতাসের মতিগতি আগাম বুঝে ফেলে। এবার ভাদ্র মাস যেতে না যেতে কেমন যেন এলোমেলো কান্না ধরেছিল পদ্মবুড়ি। সময় অসময় নেই, যাকে পায় ডেকে মনের শঙ্কা জানাতে চায়। ছোট নাতিকে রোজ বলে, ও রূপ, কাল রাতে আকাশটাকে দেখেছিলি? কেমন যেন রং চং করছিল না? রূপবানের হয়তো তখন খুব তাড়া। চটপট কাজে বেরোতে হবে। রেল স্টেশনের বড় মিষ্টি দোকানের হেড কর্মচারী সে। কাঁধে হাজার দায় দায়িত্ব। নিহাত চাষের সময়টুকু ছাড়া গায়ে থাকার ফুরসত নেই বড়। ভোর না হতে বেরিয়ে পড়ে, ফেরে সন্ধ্যের মুখে ডুমুর মনির সঙ্গে। এক ঝলক প্রেমালাপ সারার পর সকালবেলা বাসি পান্তা বেড়ে রেখে যায় ঠাকুমা বুড়ির জন্য। বহুকাল ধরে এ এক বাঁধা ধরা ব্যবস্থা। যেদিন থেকে জমি ভিটে পৃথক করেছে তিন ভাই, সেই দিন থেকেই। হাওয়াই শার্ট গায়ে গলিয়ে রূপবান ঠাকুমাকে ধমকায়, কদিন ধরে কি এক কথা জ্ঞান জ্ঞান করে চলেছ বলো তো? চুপ থাকো একটু। চুপ কি করে থাকি বাপ, মন যে বড় ধন্দ। হয়েছেটা কি? আকাশ এত গুমসুম কেন লাগে রে ভাই? বাতাস যেন টেরা দিকে বয়। কচু বয়। রূপবান ভাবে বুড়ির মাথাটা তবে পুরোপুরি যেতে বসেছে। একেই বলে ভীমরতির শেষ দশা। দিব্যি হালকা বাতাস বইছে চারিদিকে। আকাশ জুড়ে সাঁতার কাটছে পালক পালক মেঘ। এরপরই তো রং আসবে ধানের বুকে। রূপবান হিসেব করে দেখেছে এবার তার ফসল মন্দ উঠবে না। ঠাকুমা যতদিন তার আছে, ফসলের 2 ভাগ তারই, বাকি 2 ভাগ বড় মেজর। তবে কিনা পরের সনে বুড়িকে আর রাখা যায় কিনা ঠিক নেই। ডুমুর সাফ সাফ বলে দিয়েছে, কোনো বুড়ি ঝুড়ি নিয়ে আমি ঘর করতে পারবো নি বলে দিলুম। আরে বাবা, আখের যে ক্ষতিটা তোরই সে কে বোঝে। পদ্মবুড়ির পরমায়ু সহজে ফুরোবার নয়। তো ডুমুর কোনো কথাই শুনতে চায় না। কাঁচা বয়সের মেয়েরা এরকম অবুঝি হয়। রূপবান বেশি ঘাঁটায় না। দরকার কি বাবা? ডুমুরকে পাওয়ার জন্য সে এখন সব ছাড়তে রাজি, এমনকি জমির একটা গোটা ভাগও। ঠাকুমার ভাগের ধান বেচে আগেই রুলি গড়িয়ে ফেলতে হবে একজোড়া, আর পায়ের মল, নাকের নথ। অঘ্রাণেই বিয়েটা সেরে ফেলবে।
কতদিন আর নিজের ভাত নিজে ফোটানো যায়। ভাবতে ভাবতে ডুমুরের ধ্যানে ভারী বিভোর হয়ে যায় রূপবান। সেই ফাঁকে পদ্মবুড়ি কখন বেরিয়ে যায় বাইরে। মেজনাতির ভিটের মুখে দাঁড়িয়ে ডাকে, ও সত্য, সত্য রে, জেগেছিস নাকি? একবার বাইরে আয় তো, বাতাস শুঁকে দেখ দেখি কেমন সোঁদা সোঁদা বাস পাস না। সত্যর বউ পারুল চা ছাঁকতে ছাঁকতে মুখে আঁচল চাপে। ওই আবার দিন না ফুটতে ভুল বকা শুরু হলো বুড়ির। তা যাও না গো মেজনাতি, এত করে বলে যখন একবার নয় বাতাস শুঁকে এসো। সত্যবান সুখো টান দেয় বিড়িতে। এবার মনে হয় বুড়ি মরবে। সে গুড়ে বালি, আরও 1000 বছর বাঁচবে ওই বুড়ি। তোমার চতুর ছোট ভাই ঠিক কল করে বাঁচিয়ে রাখবে তাকে। সোহাগবালার বড় ছেলেও একই কথা বলে মাকে। ও বুড়ির মরণ নেই রে মা, তুই যা ভাবিস। সোহাগবালা ফোঁস ফোঁস শ্বাস ফেলে। দাওয়া থেকেই দেখা যায় পদ্মবুড়িকে, লাঠি হাতে টলমল এগিয়ে চলেছে। দিনভর এখন ঘুরবে পড়শিদের দৌড়ে, পথ আটকাবে মানুষজনের। ও আমার চাঁদ, আকাশটাকে ভালো করে দেখ না রে ভাই। বাঁধন ভাঙা ঝড় এলো। ঝড়টা উঠেছিল ঠিক বিকেলের মুখে। আশ্বিনের ধান তখন দিব্যি নওজওয়ান। যেদিকে তাকাও উপচে পড়ছে ভরাট পৃথিবী। ঘরে ফেরার মুখে গুনগুন গান ধরেছিল রূপবান। কদিন ধরে আকাশ যেন একটু থমকে আছে। তা থাক, অকালের মেঘে কত আর জল থাকে। বুড়ো মাঠ ভেঙে কাঁচা রাস্তায় উঠেছে কি ওঠেনি একটা দমকা বাতাস এলো উত্তর দিক থেকে। আকাশ পাড়ের নিরীহ মুখ মেঘগুলো চমকে উঠেছে সঙ্গে সঙ্গে। রূপবান ঢোলকলমির ঝোপের পাশে দাঁড়িয়ে গেল। ব্যাপারটা কি বোঝার আগেই আর এক প্রস্ত বাতাস দৌড়ে এসেছে। ঝামর ঝামর নেচে উঠল ধুলোবালি। উত্তরকে রুখতে দেখো না দেখো তেজি হাওয়া ছেড়ে দিয়েছে দক্ষিণ। বাতাসে বাতাসে যুদ্ধ বেঁধে গেল। অট্টহাসিতে ফাটছে বাতাস। গাছগাছালির ঝুঁটি চেপে উন্মাদ নাচ নাচছে। রূপবান তাড়াতাড়ি পা চালাতে চাইল। হঠাৎ কি আজব ঝড় উঠল রে বাবা। ঝড় নয়, যেন লক্ষ লক্ষ ঘোর সৈন্য দাপাদাপি শুরু করেছে। তুফানি ঝাপটায় গোটা একটা নারকেল গাছ শুয়ে পড়ল ভুঁয়ে। আকাশও সেই তালে ক্রমে খেপছে। পাগলা ষাঁড়ের মতো বার কয়েক হুঙ্কার ছাড়ল। মেঘ ঝলসে ফুঁসে উঠল বিদ্যুৎ। রূপবান ছুটতে শুরু করল। ছুট ছুট, পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে ঝড়। আছড়ে কামড়ে ফেলে দিতে চাইছে মাটিতে। ধুলোবালির ঝাপটে চোখ কানা হবার জোগাড়। ঘরে পৌঁছনোর আগেই গলগলিয়ে বৃষ্টি নেমে গেল। 10 দিক আঁধারে আঁধার। কাদের যেন ছাড়া ছাগল প্রাণ ভয়ে কাঁদছে। পাশ দিয়ে ফকিরমণ্ডল দৌড়ে গেল। পালারে রূপো, আকাশ মাতাল হয়ে গেছে। মাতাল বলে মাতাল? অমন ভয়ানক মাতাল বাপের জন্মে দেখেনি কেউ। গোটা রাত অন্ধকারের ঘাড়ে চেপে ঝড় বৃষ্টির সে কি তাণ্ডব খেলা। গাছ ভাঙছে, চাল উড়ছে, কান ফাটিয়ে ধুম ধুম ডাক ছাড়ছে বৃষ্টি। শেষে ভোর এলে পরে একটু যেন শান্ত হলো পৃথিবী। আর তখনই মূল দুঃসংবাদটা এসে পৌঁছল গাজনপুরে। সারা রাতের বর্গি ঝড়ে ভেঙে গেছে দক্ষিণের অনেকগুলো সরকারি ভেড়ির বাঁধ। কতগুলো ভেঙেছে হে? 5, 10? কেউ সঠিক উত্তর দিতে পারে না। সর্বনাশের আতঙ্কে কাঁপছে মানুষ। গ্রামের পর গ্রাম ডুবিয়ে ছুটে আসছে মুক্ত জলের স্রোত। আসছে গাজনপুরের দিকেই। গভীর রাতে কখন গাজনপুরের ঝড় গিয়ে হামা দিয়েছিল ভেড়িগুলোর বাঁধে। ঘাড় ধরে টেনে তুলেছিল বন্দি জলরাশিকে। তারপর ধাক্কা মেরে তাদের পাঠিয়ে দিয়েছে গাজনপুরের দিকেই। যে পথ দিয়ে আসে থাবা মেরে ভেঙে দেয় ঘরবাড়ি, ডুবিয়ে দেয় সদ্য যুবতী ধান গাছ, ভাসিয়ে নিয়ে চলে গরু, ছাগল, ভেড়া কিংবা অসাবধানী কোনো মানুষজন। মাকালতলা ডুবে গেছে, নবীন পুকুর ডুবুডুবু, গাজনপুর ভাসল বলে। দেশেহারা মানুষগুলো এলো পাথারি আশ্রয় খুঁজছে। মেয়ে বউদের কান্না আর শিশুদের ভয়ার্ত চিৎকারে
জল আসার আগেই বানভাসী হলো গাজনপুরের মানুষ। ধানের বদলে মাছ, ডাকডুমাডুমডুম। 7 দিন পর রাস্তার জল কোমর ছেড়ে যখন হাঁটুতে, রেললাইনের উঁচু পাড় থেকে একে একে ঘরে ফিরল সকলে। সত্যবানের ঘর মুখ থুবড়ে পড়েছিল ঝড়ের রাতেই। কিছু বাসনকোসন, বিছানা কাপড় আর গোপন কটা টাকা নিয়ে সে সদলবলে চলে গিয়েছিল রেললাইনে। সোহাগবালারা উঠেছিল বামুনবাড়ির পাকা দালানে। ঠাকুমাকেও সেখানে তুলে দিয়ে এসেছিল রূপবান। ঝড়ের রাতেই একদিকের চাল উড়ে হাহা করছে তার ঘর। তাই দেখে মরা কান্না আর থামে না পদ্মবুড়ির। ওরে, আমি এখন কোন ঠাঁয়ে ঘুমুবু রে? আমার ঘর নাই রে, কোথায় বসে তবে পান্তা খাই? তো বুড়ির কান্না তখন আর কে শোনে? জল নামার পর গাজনপুরের মানুষ তখন বেজায় ব্যস্ত। সরকারি ফিশারির বাঁধ ভাঙা জল নতুন আসার হাত বোলাতে শুরু করেছে যে। ধানের জন্য কাঁদার সময় পেল না মানুষ। ঘরের দিকেও ফিরে তাকানোর সময় নেই। সময় কোথায় গরু ছাগলি বা খোঁজার? রূপলি রাজকন্যার মতো ঝাঁক ঝাঁক মাছ চিকমিক নেচে বেড়াচ্ছে সর্বনাশা বেনু জলে। যেদিকে তাকাও শুধু মাছ আর মাছ। পথের ওপর যেখানে সেখানে বড় বড় তক্তা চৌকি পেতে জাল ফেলতে বসে গেছে গাজনপুরবাসী। এক এক জালে উঠে আসে ইয়া ইয়া রুই, কাতলা, তেলাপিয়া, পাবদা। আরও আসতো গো, শালা নবীন পুকুর সব আগে ধরে নিচ্ছে। মাকালতলা বলল, 3 বিবিতে জল আগে ঢুকেছিল, ওরাই শালা বেশিরভাগটা নিল। রূপবান, সত্যবান, এমনকি সোহাগবালার কিশোর ছেলেটাও জলে ছুটেছে মাছ শিকারে। বামুনবাড়ির উঠোনেও জলকন্যের দল তীর তীর সাঁতার কাটছে। কচিকাচারা জল পোকার মতো গোটা দিন ঘুরতে লাগলো জলে। মাটি কাদা মাখামাখি হারানের ছেলে ডুব দিয়েই লাফিয়ে উঠল, এই দেখ, আর একটা ধরলাম। দেখা দেখি সোহাগবালার রোগা ছেলেটাও হাত নাচালো, আমিও পেয়েছি, সিলভার কাপ। পদ্মবুড়ি শ্যাঁতানো দালান থেকে শিশুর মতো হেসে উঠল, আমায় দে একটা। সোহাগবালার ছোট ছেলে এইটুকুনি এক পুঁটি মাছ দিয়েছে বুড়ির হাতে। তাই পেয়ে বুড়ি আহ্লাদে ডগমগ। ধান পচেছে, ঘর ভেঙেছে, এখন উপায় কি? আর কটা দিন সবুর করো, পুকুর চষেছি। কার পুকুর কে এসে কখন ভরে দিয়ে যায়। জল সরার পর গাজনপুরের সব পুকুর মাছে মাছে থই থই। ধানের বদলে মাছ এসেছে ঘরে। মাছ সামলাতে গাজনপুরের মানুষ ছুটেছে যে যার পুকুর বাঁধতে। পুকুর বাঁধো হে, আগে নিজের পুকুর বাঁধো। 5 জনের মতো পদ্মবুড়ির নাতিগুলো হাত লাগালো পেছন বাগের পুকুরটাকে বেঁধে ফেলতে। কার মাছ কে খায়? চারদিক ভালো করে দেখে নিয়ে চুপড়ি জালটা খপাত জল থেকে তুলল পারুল। এবার কয়েকটা সরপুঁটি আর মৌরলা উঠেছে। আগের ক্ষেপে উঠেছিল গোটা কয়েক চারাপোনা। মোট আজ মন্দ উঠল না। খুশি খুশি মনে সজনে তলায় পাহারারত মেয়েকে ইশারায় ডাকল, হাঁ করে দাঁড়িয়ে থাকিস নি, এগুলোকেও তাড়াতাড়ি গামছায় বেঁধে ফেল, হেঁসেল নয়, একেবারে ঘরে তুলে রাখবি। বাস রে বাস, 5টা মাত্র জালে কতগুলো মাছ উঠেছে। সুন্দরীর চোখ ঝিকমিকিয়ে উঠল। তবু হাঁ করে দাঁড়িয়ে থাকে, চটপট নিয়ে যা, আমি একটা ডুব দিয়ে আসছি। সব মাছ বেচে দিবি মা? 2টো দেবো অখন তোদের। পারুল জলের ভেতর জাল শুদ্ধ হাত ডুবিয়ে রাখল। আর একবার মাছ পুকুরে গেলে হয়, আরও কিছু ওঠে। বিকেলবেলা স্টেশনে বেচে এলে কটা টাকা হাতে আসবে। বড়ই অভাবে দিন কাটছে এখন। রোজকার রোজ জন্মজুর খেটে ঘরে চাল আনে সত্যবান। কোনো দিন 2 কিলো, কোনো দিন 4 কিলো। তারপর হয়তো 3 দিন বসেই রইল, কাজ নেই।
থাকবে কোত্থেকে? 5 গায়ের মানুষ হন্যে হয়ে ঘুরছে কাজের জন্য। একদিন জুটল তো 2 দিন বেকার। নিরুপায় হয়ে তবেই না মাছ চুরিতে নেমেছে পারুল। তা এ চুরি বোধহয় পুরোপুরি চুরি নয়। মাছ যদি হয় পুকুরের, তবে সে পুকুরে এখন পারুলদের ভাগ পাক্কা 5 আনা। তাও এই ভাগাভাগিতে রূপবান কি সহজে রাজি হয়? তার দাবি জমির মতো পুকুরেরও হিসেব হোক। ঠাকুমার 4 আনা, তার 4 আনা, পুরো 8 আনাই তাকে দিতে হবে। সত্যবান বললে, তা কী করে হয়? পুকুর ভাগের কথা আগে কোনো দিন ওঠেনি। মজা পুকুর নিজের মনেই মজেছিল, তুইও কোনো দিন দাবি তুলিসনি। এখন তুলছি, ন্যায্য ভাগ হোক সব কিছুর। শেষে কয়েক দফা মিটিং, ঝগড়া বিবাদের পর গাঁয়ের মাথাদের কথা মতো রূপবান 6 আনায় রাজি হয়েছে। তাও যদি বুঝতাম বুড়িটাকে ঠিক মতো দেখিস। আপন মনে গজগজ করতে করতে জল থেকে উঠল পারুল। ছপাত ছপাত জল ছড়িয়ে ঘরে ফিরছে। ঝোপ পেরোবার সময় 2টো হেংচে শাকও ছিঁড়ে নিল। কিভাবে কচু ঘেঁচু খাইয়ে অতগুলো পেটকে ঠান্ডা রাখতে হয় ভগবানই জানেন। তারপর কাঁধের কাছে লকলক করছে ভরা বয়সের মেয়ে। মেয়ের বাপ বলে, ভাবো কেন, মাছ যা এসেছে ঠিকমতো বাড়লে পরে চোদ বসে খেয়ে থোক টাকা ঘরে আসবে। কম করে 2000 টাকার মাছ যদি ওঠে তো আমাদের থাকে 600-700। তাই দিয়ে এই বসে খেয়েই সুন্দরীর বর এনে দেব। আর ভিটে বাঁধার কি হবে? ঠেকনা দিয়ে শীতটুকুন নয় পার হলো, বর্ষা এলে কচি কাঁচা নিয়ে দাঁড়াবো কোথায়? ভাঙা বেড়ার সামনে এসে আবার একটা বড়সড় শ্বাস ছাড়ল পারুল। কত কষ্টে না মাথাটুকু ঢাকার ব্যবস্থা করা গেছে। মহাজনের কাছে ধার হয়েছে মেলা। কোন দিক রেখে এখন কোন দিক দেখা যায়। ভাবতে ভাবতে ঘরে ঢুকে কাপড় বদলালো। 3টে মাত্র শাড়ি মায়ে ঝিয়ে পালা করে পরতে হয়, তাও সব শতেক ফাটা। সুন্দরী ঘরের আবছায়াতে বসে মাছ গুনছে। সিঁথিতে 1 টিপ সিঁদুর ছুঁয়ে পারুল তার পাশে এসে বসল। এই কটা মৌরলা নুন হলুদ মাখিয়ে ফুটিয়ে ঝোল করে ফেল। ভাজাভাজি যেন করতে যাসনি, গন্ধ ছড়াবে। মৌরলার সঙ্গে একটা সরপুঁটিও নিয়ে সুন্দরী ঘর থেকে বেরিয়েছে কি বেরোয়নি, উঠোনে ভাঙা কাশি বেজে উঠল। ও পারুল বউ, আমারে একটা মাছ দিবিনি? হায় রে মা! পারুল কপাল চাপড়ালো। শয়তান বুড়ি ঠিক তককে তককে থেকেছে দেখো। এত কড়া নজরদারির পরও পদ্মবুড়ি মাছের হদিশ পায় কিভাবে? সুন্দরী চকিতে মাছটাকে ছুঁড়ে দিয়েছে চৌকির নিচে। পারুল ঠেলে ঠেলে আরও ভেতরে ঢুকিয়ে দিল পোঁটলাটা। বুড়িকে বিশ্বাস নেই, হামলে হুমলে ঢুকে পড়তে পারে ঘরে। ও বৌমা, একটু মাছ দে না রে। গলা নয়, যেন শাকচুন্নি কাঁদছে। পারুল কোমর বেঁধে বেরিয়ে এলো দাওয়ায়। ফের আমার উঠোনে পা রেখেছিস অলক্ষণে পেতনি, যা বেরো বেরো বলছি। পদ্মবুড়ি 2 পা পেছল। ঘাড় কাত করে বুঝি শোনার চেষ্টা করল পারুল বউ কি বলে। পারুলের গলা আর এক পর্দা উঠল। খবরদার, যদি তোকে এ উঠোনে দেখি কোনো দিন। মাছ একটা পেলেই চলে যাই। মাছ পাবো কোত্থেকে? বিয়োবো? বিয়োবি কিলো? পদ্মবুড়িরও গলা উঁচু হলো। মাছ তো তোর ঘরেই রে। পারুল থমকে গেল। বুড়ি আজকাল খুব জেরা করতে শিখেছে। শেখায়টা কে? রূপবান না বুড়ির আদরের নাতবউ সোহাগবালা? কত শত্রুর যে আছে এক পেছনে। পদ্মবুড়িকে ঘাবড়ে দিয়ে পারুল হঠাৎ ভেউ ভেউ কেঁদে উঠল। আমি বলে পেটেরগুলোকে 2 গাল মুড়িও দিতে পারি না, আমার ঘরে শত্রুরেরা মাছ খুঁজতে আসে গো। ও হো হো। এমন গলা ফাটিয়ে কাঁদছে পারুল যে পদ্মবুড়ির ঝাপসা কানেও হাহাকারগুলো পরিষ্কার পৌঁছে গেল।
কয়েক পলক হতবাক দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো বাইরে। সোহাগবালাও সেদিন এমন ধারা কেঁদে উঠেছিল। দিব্যি মাছের গন্ধ পেয়ে পদ্ম ঢুকেছিল তার হেসেলে। সে এই মারে সেই মারে। আমি বলি কতদিন পর দুটো মাত্র চারাপোনা কিনে আনলুম বাজার থেকে। কিনলি কি রে? আমি যে তখন নেতাইকে জলে নামতে দেখলুম। মরণ দশা! কি দেখতে কি দেখেছ? চোখ বলে কিছু আছে তোমার? তবে বুঝি ওটা নেতাই নয়? বুড়ি অমায়িক হেসেছিল। মরুক গে যাক, তুই আমাকে এক টুকরো মাছ দে না রে মা। দিবি? দেবো, মাছ নয় মুখে নুড়ো ঝেলে দেব। মিথ্যেবাদী কুচুটি বুড়ি, পেটে তোর এত সন্দেহ? আমার নেতাই বলে শুধু একটা ডুব দিতে গেছিল পুকুরে। কি আর বলে পদ্মবুড়ি, তোরা যেমন খুশি পুকুর থেকে মাছ তুলে খাবি, আমি একটু চাইলেই দোষ? হাঁটতে হাঁটতে পদ্মবুড়ি নিজেই নিজেকে নালিশ জানাতে থাকে। রূপবানটা পর্যন্ত তার চোখে ধুলো দিতে চায়। তা কানার চোখে ধুলো দিবি, তার নাকটাকে ঠকাবি কিভাবে? পরপর কদিন আলো ফোটার আগে ঘরে ঝাপুর ঝুপুর আঁশ গন্ধ। শুঁকে শুঁকে পদ্ম একদিন বলেছিল, ও রূপো, রোজ রোজ কার জন্য মাছ তুলিস রে? একদিন দুটো রাঁধ না, ভালো করে খাই। সঙ্গে সঙ্গে রূপবানের সে কি হুঙ্কার! খবরদার, মাছের কথা কাকপক্ষী যেন টের না পায়। পদ্ম গলা নামিয়েছিল। কি করিস তুই মাছ নিয়ে? বেচি। রূপবানের শটান জবাব। টাকার দরকার বুঝলি, ধান কটাকে তো বান মেরে শেষ করেছিস। পদ্মবুড়িও রেগে উঠেছিল ঝপ করে। তবে আমার একা না, আমারে দিয়ে যা। হাই রে বাপ, শুনে নাতির কি তরপানি! আশ্বিনের আকাশও বুঝি অমন ধারা লাফালাফি করেনি এবার। ভয়ে চুপ মেরেছে পদ্মবুড়ি। শুধু ভরা দুপুরে একলা বসে পেটের কথা গলগল উগরে দেয় গাছ মাঠির কাছে। চিরকালের হেলা ফেলার পুকুরটায় তখন ছলছল ঢেউ তোলে। চঞ্চল মাছ লাফায় ঘূর্ণি দিয়ে। পদ্মবুড়ির দৃষ্টি অত দূরে পৌঁছয় না। কান্নার মনে সে কেঁদে যায়। কেউ একটা মাছ দেয় না আমারে। ওগো, আমার হাত গিয়েছে, চোখ গিয়েছে, কে আমারে মাছ রেঁধে খাওয়াবে গো? কাঁদতে কাঁদতে বুড়ি ঘুমিয়ে পড়ে। বুড়িকে ঘুমোতে দেখলে সোহাগবালা পা টিপে টিপে পুকুরে আসে। এই সময় জলের বুক বড় শীতল, পা ছোঁয়ালেই শরীর শিউরে ওঠে। তবে এখন ছাড়া সুযোগ কোথায়? মেজ বউ মেয়েকে নিয়ে স্টেশনে গেছে, দেখে নিয়েছে সোহাগবালা। ছেলে মেয়েদের দল সব খেলতে গেছে বুড়োর মাঠে। সোহাগবালা বড় সাবধানে জল সরায়, শব্দ হলেই ডুব দেয় গভীরে। জল থেকে ঘুমন্ত বুড়িকে দেখতে দেখতে একবার বুঝি মায়া হয়। শেষ কার্তিকের দুর্বল রোদে গাছের পাশে আগাছা হয়ে গেছে। ডেকে তুলে এক টুকরো মাছ খাওয়াতে স্বাদ হয়। পরক্ষণে মন পাল্টায়। পাগল নাকি? একবার দিলেই বুড়ির নোলা বাড়বে। তার ওপর যা পেট আলগা, ভ্যাক ভ্যাক চাউর করে দেবে 10 দিকে। তখন সোহাগের মুখ থাকে কোথায়? সোহাগী না বড় গলায় দেওরদের বলেছে, পুকুরের মাছ পুকুরে বাড়তে দিতে হবে, কেউ চুরি করতে পারবে নি। চোত বসেকে পুকুর ছেঁচা হলে। হক কথা, সায় দিয়েছিল সকলেই। বাড়তে দিলে মাছ কালে সোনা হবে। সোহাগবালা আলতো জল ছড়িয়ে একচোট হাসল মনে মনে। কে কাকে পাহারা দেয়, কে করে চুরি। গাজনপুরের ঘরে ঘরে পুকুর নিয়ে দাঙ্গা লেগে গেছে। মণ্ডলদের ঘরে ভাইয়ে ভাইয়ে হাতাহাতি হয়ে গেল পরশুদিন। সর্দারদের তো মুখ দেখা দেখি বন্ধ। ধান ডুবিয়ে এবার মজার কল করেছে বসুমতী। মাকালতলায় কাদের পুকুরে যেন রাতারাতি জাল ফেলে মাছ উড়িয়ে নিয়েছে ডাকাতের দল।
সোহাগবালার 2 ভুরু জড়ো হলো। তবে তাদের গায়েও কি ডাকাত ঢুকছে আজকাল? গহীন রাতে মাঝে মাঝেই ছপছপাত জাল ফেলার শব্দ হয় যেন। মাছ লুটতে ডাকাত আসে না অন্য কেউ? রূপবানটাই কি কম বড় ডাকাত নাকি? সোহাগবালা পেছনে জানলা থেকে উঁকি দিয়ে বোঝার চেষ্টা করেছে। আওয়াজ পেলেই সব চুপ হয়ে যায়। সাহস করে লম্ফ হাতে একদিন বেরিয়েও ছিল। বোঝার আগে সুরুত করে সরে গেল 3-3টে বড় ছায়া। 3 জন কেন? তবে তো রূপবান নয়। সত্যবান তো নয়ই, সে ভারী ভীরু প্রকৃতির। ভালো মানুষ মতন, অনেকটা সোহাগবালার স্বামী যেমন ছিল। শক্তিমানকে মনে পড়তে জলের কোলে পাথর হয়ে গেল সোহাগ। জাল পাততে ভুলল। সেই লোকটা পাশে থাকলে আজ এই দশা হয়? নিজেরই ভাগের পুকুরে আসতে হয় সিঁধেল চোরের মতো, নাকি এক ফোঁটা ছেলে নিতাইকে পাঠাতে হয় পরের দ্বারে কাজ করতে? বেলার মনে বেলা নামছে। অবশ শরীরে সোহাগবালা দাঁড়িয়েই আছে হেম হেম জলে। কার্তিকের সূর্য একটু পরেই ডুব দেবে রেল লাইনের ওপারে। পুবের ধান বাঁধা বেয়ে পাড়াপড়শির ভিটে মারিয়ে থোক থোক কুয়াশা তখন জড়ো হবে গাজনপুরের বুকে। সে কুয়াশায় 1 হাত দূরের কিছু দেখা যায় কি যায় না। সোহাগবালার শরীরটা শিরশিরিয়ে উঠল। সময় এখন বড় নির্জন। জল থেকে উঠে পড়ল সোহাগ। থাক, আজ আর মাছ তুলে কাজ নেই, বরং দেওর 2 জন ঘরে ফিরলে কথা বলতে হবে। রাতের বেলা কারা আসে পুকুরে? সত্যি কি তবে ডাকাত তারা? গা মুছে পদ্মবুড়িকে গিয়ে ঠেলা দিল সোহাগ। কি জানি কি ভেবে ডাকলো জোরে জোরে, ও ঠাকমা, খুব ঘুমিয়েছিস? ওর দিকে এবার ঘরে চল। পদ্মবুড়ি চোখ খুলেই বুঝে ফেলল, আবার খুলল। এ কে আজ তাকে ঘরে তুলতে এসেছে? চেনা চেনা, তবু বড় দূরের যেন। আমি রাঙা বউ রে, চিনতে পারছিস নি? ওঠ, ঠান্ডা লেগে যাবে। কত যুগ পরে সোহাগ বুঝি নরম করে কথা বলছে। পদ্মবুড়ি ভ্যাঁ করে কেঁদে ফেলল। আমারে কেউ দেখে না রে রাঙা বউ, ভাত দেয় না, মাছ দেয় না। অনেক দূরের আকাশ ছুঁয়ে উড়ে যাচ্ছে সারসের দল। সেদিকে তাকিয়ে সোহাগবালা ভারী মধুরভাবে ঠোঁট ছড়ালো। কাল তোকে গোটা একটা মাছ রেঁধে দেবক্ষণ। কোত্থেকে পাবি? পেছনে হাঁটতে হাঁটতে জেরা শুরু করে দিয়েছে পদ্মবুড়ি। এখন বুঝি চুরি করলি পুকুর থেকে? দূর কানাবুড়ি। সোহাগবালা আগের দিনের মতো করে ভেংচি কাটল দিদি শাশুড়িকে। বাজার থেকে শোল মাছ এনে খাওয়াবো তোকে, খলবল করবি জ্যান্ত শোলের মতো। বলতে বলতে গলা নামালো। ও বুড়ি, তুই আমার কাছে এসে থাকবি? কালির দিব্যি, আমি কাউকে ঠকাই না। তাছাড়া রূপবানও তো বিয়ে করলে তোকে তাড়িয়ে দেবে। পদ্মবুড়ি ফ্যাল ফ্যাল তাকিয়ে আছে। রাঙা বউয়ের হঠাৎ একই পরিবর্তন? মাথা খারাপ হয়ে গেল না তো? কাঁঠাল গাছের গা বেয়ে গড়িয়ে যাচ্ছে হেমন্তের কাঁচা রোদ। একটু পরেই গলে গলে মিশে যাবে আঁধারে। তারপর আঁধার না নামতেই চারদিক নিকষ কালো। শেষ রোদটুকুর দিকে তাকিয়ে পদ্মবুড়ি ভাবছে, কার কাছে থাকলে লাভ বেশি, রূপবান না সোহাগবালা? সোহাগ হিসেব করে দেখছে, বুড়ি যদি আরও কটা বছর বাঁচে, ছেলেটা যদি তার মধ্যে আরেকটু ডাগর হয়ে যায়। ভাবতে ভাবতে দুজনেই হিসেব গুলিয়ে ফেলল। অসম বয়সের 2 বিধবা অসহায় তাকিয়ে রইল পরস্পরের দিকে। শাল তামামি। সকাল থেকেই আয়োজন শুরু হয়ে গেছে। আজ সত্যবানদের পুকুর ছেঁচা হবে। পাম্প নিয়ে লোক আসছে গঞ্জের বাজার থেকে। তার আগেই রূপবান টাকা চাইল দাদাদের কাছে।
3 ঘন্টা মেশিন চললে লাগবে 3-20-60 টাকা, তা বাদে কিছু রাহা খরচ। আমি আগাম 20 টাকা দিয়েছি, তোমাদেরটা দাও এবার। সত্যবান বলল, এর বেলা সমান ভাগ কেন? 5 আনা 6 আনা হোক। রূপবান ঝাপটে উঠল। হিসেবি মানুষদের ন্যায্য কথায় চিরকালই বিরাগ। অত করলে নিজেরাই সব ব্যবস্থা করো গিয়ে, কাজের বেলায় আমি। আহা, তেতে ওঠো কেন? একজোড়া মাছরাঙা উঠছে পুকুরের মাথায়। সোহাগ তাদের তাড়াতে চেষ্টা করল। টাকা আমরা কেউ মারব না, তবে চারদিকে নি দেবো, হাতে এলেই দেবো। পারুল ঠোঁট বেঁকালো। তোমার মতো তো আমাদের মিষ্টির দোকান নেই ভাই। পুরনো খোঁচা। রূপবান গায়ে মাখল না। সকাল থেকে সে শুধুই হিসেবের নেশায় মশগুল। প্রথমেই ডুমুরের জন্য সিল্কের শাড়ি কিনতে হবে একটা, তারপর আর যা চাই। এখন তো মাত্র চৈত্রটুকু পার হওয়ারই অপেক্ষা। গাঁয়ের উৎসাহী লোকজন এসে গেছে পুকুর পাড়ে। সত্যবান ছুটল হরিজ্যাঠাকে ডাকতে। হারান সর্দার, বৃন্দাবন আর হরিসাধন, এই 3 জন আজ জলযজ্ঞের প্রধান 3 সাক্ষী। আগে কয়েক বাড়িতে জল ছেঁচার কালে দক্ষযজ্ঞ হয়ে গেছে। সুবোধ দাস তো এখনও পড়ে আছে গঞ্জের হাসপাতালে। পুলিশ কেস হয়ে গেছে ভাইয়ের নামে। নবীন পুকুরে লাশও পড়েছে 3টে পরিবারের। শেষে পার্টির লোক ফয়সালা ফরমান জারি করে গেছে, যার ঘরেই পুকুর ছেঁচা হোক না কেন, কম করে গাঁয়ের 3টে মাথাকে সাক্ষী রাখতে হবে। ভাগ বাটোয়ারার সময় আর যেন না লড়াই বাঁধে। তবে সাক্ষ্য তো আর কেউ শুধু মুখে দেবে না, তার ব্যবস্থাও করতে হয় পুকুর মালিকদের। সাক্ষী পিছু 5 টাকা ধার্য হয়ে আছে। মাছ ভালো উঠলে পার্টির কমিশন আলাদা। ভোর থেকে সজনেতলায় শরীর গুটিয়ে নীরবে বসে আছে পদ্মবুড়ি। তার দিকে ফিরে দেখছে না কেউই। কচিকাচারা তার গায়ের ওপর দিয়ে ছুটছে, নাচছে। কেউ যেন একবার মারিয়েও গেল। আশ্চর্য, তবু বাক্যি নেই বুড়ির ঠোঁটে। বকবকে বুড়ি অদ্ভুত রকমের শান্ত আজ। জুলজুল চোখে শুধু তাকিয়ে আছে টিলটিলে পুকুরটার দিকে। প্রথম গ্রীষ্মের নবীন তাপ ছড়িয়ে পড়েছে চারদিকে। চৈত্রের দামাল ধুলো উঠছে যেমন তেমন। বড় নিঃশব্দে ঘন হচ্ছে রোদ। শেষে আরও বেলায় সকলে যখন অধৈর্য প্রায়, তখন এলো মেশিন। চোঙা প্যান্ট পরা টেরি বাগানো মেশিন চালক এসেই জায়গা মতো বসিয়ে দিল পাম্প সেট, জেনারেটর। যান্ত্রিকভাবে তাকালো সবার দিকে। জল কভাগ হবে? মোট 3 ভাগ। প্রথম ঘন্টা জল যাবে বড়র জমিতে, দ্বিতীয় ঘন্টা মেজর, বাকিটা। তা কি করে হয়? রূপবান আপত্তি জানালো। 3 ঘন্টা পাম্প চললে বেশি সময় আমার জমিতে দিতে হবে। বিজ্ঞ মেশিন চালক ঘাড় ঝাঁকালো। জলভাগ নিয়েই যে প্রথম বিবাদের সূচনা হয় তা সে হামেশাই দেখছে। 3 ঘন্টার বেশিও চলতে পারে পাম্প, যেমন জল থাকবে। ঠিক আছে, তবে না হয় শেষের ভাগটাই আমার। তা কেন? সোহাগবালার ঘাড় শক্ত হলো। ঠাকমাকে সে যদি আর নাই রাখে? রাখবো কি না এখন তার বিচার হবে কেন? আরে বাবা, থামো দিকি তোমরা। সাক্ষীদের মধ্যস্থতায় দ্বিতীয় দফার ঝগড়া শুরুতে থামল। ঠাকমাকে নিয়ে পরে নিকেশ করো বসে। পারুল, সত্যবান কোনোদিনই পদ্মবুড়ির দায়িত্ব নিতে চায় না। তারাও আগ্রহ দেখালো না বিশেষ। মেশিন চালু করে দাও হে, বেলা যায়। ভটভট মেশিন ডাকতে শুরু করেছে। জল উঠে আসছে বানের স্রোতের মতো। পাইপ থেকে ছিটকে যাচ্ছে সোহাগবালার জমিতে, ভিজে উঠছে মাটির শরীর। জল কিছুটা নামতে ইয়া বড় এক খ্যাপলা জাল পড়ল পুকুরে। মাকালতলার ইয়াসিন জেলে 4-4টে লোক নিয়ে জলে নেমেছে। তাদের দিতে হবে মোট 4-10-40 টাকা। হেইয়ো হেইয়ো,
এবার জাল গোটাচ্ছে জেলেরা। পাড়ে উঠল। কাঁটা আগেই টাঙিয়ে রেখেছিল ইয়াসিন। খোল, শামুক, ঝাঁঝি আর কচুরিপানা বেছে ফেলে মাছ চলল পাল্লায়। মাঝারি কাতল 2 কিলো, 20 টাকা করে মোট দাম। 40 টাকা। কালবোস 1.5 কিলো, খোলসে 1 কিলো 250, সিলভার কাপ 1 কিলো 300, শোল 850 গ্রাম। প্রথম দফায় মাছ উঠল 153 টাকার। প্রথম যাকে মাছ কমই ওঠে হে, জল বেশি, তা বলে এত কম? রূপবানের অবিশ্বাসী চোখ দাঁড়িপাল্লা ঘুরে জলের দিকে স্থির। দ্বিতীয় দফায় বড় মাছ 312 টাকার, এবার একটু বেশি। জল ক্রমশ কমছে। পাইপের মুখ শক্তিমানের জমি ঘুরে সত্যবানের খেতে। মাছ দেখতে হুড়মুড়িয়ে ভিড় করছে বাচ্চারা। রূপবান খেঁকিয়ে উঠল, এখানে এখন গোল করিস না তো, ভাগ সব, সরে যা। পুরুষরা উবু হয়ে বসে পড়ল পুকুর পাড়ে। সোহাগবালা পারুলদের দৃষ্টি ঝুলন্ত কাঁটার দিকে পলকহীন। এ ক্ষেপে আরও যেন মাছ ওঠার কথা ছিল। যেমন আছে তেমনই তো উঠবে বাপু। তৃতীয় দফায় চুনো জালে মৌরলা 2 কিলো 100, চুনো পুঁটি 1.5 কিলো, কই তেলাপিয়া 3 কিলো 400, ছোট ট্যাংরা 1 কিলো 600। পাইপ ঘুরেছে রূপবানের খেতে। জলের টানে ছিটকে আসছে কিছু বেওয়ারিশ কুচো চিংড়ি। তিরিং বিরিং লাফ কাটছে ভেজা মাটিতে। কুচোকাচার দল দৌড়ল সেদিকে। চতুর্থ দফায় জালে কটা মাত্র মাছ, বাকি শুধু কাদা, শামুক, জলঝোপ, ঝিনুকের খোল। কি কাণ্ড! অত মাছ তবে গেল কোথায়? কম করেও যে 2000 টাকা। ইয়াসিন দাঁত বার করে হাসছে। সব পুকুরে একই দশা গো, কার মাছ কে খেয়েছে ঠিক কি তার? কথা নয়, যেন ফুটন্ত তেলে জলের ছিটে। যেন এই বাক্যটুকুরই অপেক্ষায় ছিল হতাশ মুখগুলো। সোহাগবালা ডুকরে উঠল, এমন হবে আমি জানতুম গো। ও গো, এ কি সর্বনাশ হলো গো। পারুল চিলচিৎকার জুড়ল, চোর চোর, চোরের বেটা চোর। রূপবান গর্জে উঠল, কাউকে ছাড়ব না শালা, সব জানি কারা মাছ তুলেছে, জানতে বাকি নেই। হিংস্র চোখ জোড়ায় জোড়ায় ঘুরছে পরস্পরের দিকে। পড়শিরা একে একে সরে পড়তে লাগল। রূপবান কখন কার ওপর ঝাঁপিয়ে পড়ে। তবে গাজনপুরের কে কোন রাতে কার পুকুরে জাল ফেলেছে তার দলিল কোথাও নেই। সাক্ষ্য প্রমাণ ছাড়া ধরা যায় না কাউকেই। পদ্মবুড়ির নাতি নাতবউ আর কচিকাচা বাদে পুকুর ধারে আছে আর মাত্র 3 জন। 3 সাক্ষী। জোট বেঁধে চুপচাপ দাঁড়িয়ে তারা। কথার লড়াই মারপিটে পৌঁছলে তবে নাক গলাবে। এই রকমই নিয়ম। পুকুরের জল একেবারে তলানিতে এসে ঠেকেছে। আষ্টে গন্ধে ঝমঝম চতুর্দিক। মেশিন চালক পাত্তারি গোটাচ্ছে। ইয়াসিন ঝটপট মাছ ভরতে লাগলো ঝুড়িতে। না গো, কাঁদাকাটি পরে হবে, হিসেবটা বুঝে নাও। রূপবান গটগট এগিয়ে এলো। যা টাকা হবে সব আমি নেব শালা, কাউকে 1 পয়সা দেব না। কেন মানিক, মগের মুলুক পেয়েছ নাকি? মুলুক ফুলুক বুঝি না, যারা শালা মাছ ঝেঁপেছে তাদের 1 পয়সাও ভাগ নেই। তবে তো তুই আগে বাদ যাস রে হারামজাদা। নিত্যদিন অন্ধকার থাকতে আমরা কিছু দেখিসনি ভেবেছিস? দেখলেই হলো, প্রমাণ কি? প্রমাণ লাগে না রে শালা, কোন মেয়ে ছেলের গব্বে সব ঢেলে আসিস। বাজে কথা বললে মুখ ছিঁড়ে নেব। নে না দেখি। সত্যবান ব্যাঙের মতো দুপা লাফালো। মাছ যদি ঘরের কেউ চুরি করে থাকে তো সে হলো তুই আর ওই নেতাইয়ের মা। হ্যাঁ? সোহাগবালার মুখ ভেঙে চুরে গেল। আমার নাম মোটে নিবিনি বলে দিলুম, খবরদার। কেন রে, তুই কোন মহাজনের বিটি? পারুলের চোখ দপদপ জ্বলছে। হাতে নাতে 5 বার আমি ধরেছি তোকে। সে তো তুইও কতবার ধরা পড়েছিস।
জলে নামার নামে চুপড়ি ফেলে। আহা, চোরের মায়ের বড় গলা রে। আরে থাম। নিধাক বেলার সূর্য যত প্রকট হয় বিবাদ তত উঁচুতে ওঠে, উঠতেই থাকে। ফাঁকা পুকুরের ঘোলা জলে ছটফট করে পাঁকাল মাছের দল। ছোটরা উদম দেহে ঝাঁপ দেয় সেই জলে, পিছলে পিছলে মাছ ধরতে চায়। মাগুর, শিঙি, চ্যাং, চিংড়ি। সজনেতলা থেকে লোল চর্ম বুড়িটা তাই দেখে বসে বসে। পেটে তার বড় চনচন খিদে। বুঝতে পারে এ খিদে আজও মিটল না। বাবলা ডালে ভর দিয়ে জীর্ণ শরীর উঠে দাঁড়ায়, পৌঁছে যায় বুড়ো শিরীষ গাছের কাছে। খা খা ধানভূমির দিকে তাকিয়ে ক্ষুধার্ত ঠোঁট দুটো নড়ে চড়ে। ওরে, ভাত বড় মিঠে রে, মাছে বড় সোয়াদ। বলতে বলতে ঘন ঘন ঢোক গেলে। কান্নার দমকে চামড়া ঢাকা হাড়ের খাঁচাটা ধূপ ধূপ কাঁপে। ছাই রং চোখ আকাশে তুলে জোরে জোরে শ্বাস টানে। চৈত্র শেষে আবার নতুন কোনো গন্ধ পায় কি গাজনপুরের পদ্মবুড়ি? ভাত বা মাছের, জল বা মাটির বা আকাশের, কে জানে। এতক্ষণ শুনলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প পদ্মবুড়ির রোজ নামচা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।